একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম জানাই। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন নিয়ে আলোচনা করছি। এই অধ্যায়ের এটি অষ্টম লেকচার। আজকে তোমাদের সাথে আছি আমি সজীব বণিক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ, কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্রাব্যতা গুণাঙ্ক, আয়নিক গুণফল ও দ্রাব্যতা নীতি নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনা থেকে তোমরা দ্রাব্যতা গুণাঙ্ক ও আয়নিক গুণফল ব্যাখ্যা করতে পারবে, সেই সাথে দ্রাব্যতার নীতি ব্যাখ্যা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করছি আজকের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করছি দ্রাব্যতা গুণাঙ্ক নিয়ে আমাদের আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেক যৌগই দেখি পানিতে অতিমাত্রায় দ্রবণীয়। যে যৌগগুলো পানিতে অতিমাত্রায় দ্রবণীয় তারা আসলে পানিতে পুরোপুরি আয়নিত অবস্থায় থাকে বলেই তাদের দ্রাব্যতা অনেক বেশি। যে কোনো যৌগ পানিতে দ্রবীভূত হওয়া মানেই সেই যৌগটি যদি আয়নিক হয় তাহলে সেটি পানিতে আয়নিত হয়ে দ্রবীভূত থাকবে। যেমন আমরা জানি সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় এবং সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ। এটি পানিতে দ্রবীভূত হয়ে কি হবে? সম্পূর্ণ আয়নিত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন রূপে অবস্থান করবে। এবং এক্ষেত্রে যেহেতু তার পূর্ণ বিয়োজন ঘটে, তাই তার বিয়োজন বিক্রিয়াটিকে আমরা একমুখী বিক্রিয়া হিসেবে উপস্থাপন করি। আমরা সেই বিক্রিয়াটি একটু লিখে দেখছি। সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ আমরা লিখলাম অ্যাকুয়াস। এটি দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন রূপে অবস্থান করবে। এখানে আমরা একমুখী তীর চিহ্ন দিয়েছি কারণ এই যৌগটি পানিতে যতটুকু দ্রবীভূত থাকবে সম্পূর্ণ আয়নিত হয়ে যাবে। কিন্তু আবার কিছু কিছু যৌগ আছে যারা আমরা দেখি পানিতে দ্রবীভূত হতে চায় না। আমরা মনে করি এরা দ্রবীভূত হচ্ছে না, আসলে এরা অত্যন্ত অল্প পরিমাণে পানিতে দ্রবণীয়। ফলে এদের দ্রবণে যোগ করা মাত্রই দেখা যায় যে এদের সম্পৃক্ত দ্রবণ হয়েও দ্রব উদ্বৃত্ত থেকে গেছে, অর্থাৎ তলানি রূপে দ্রব রয়ে গেছে। এই ক্ষেত্রে এদের যে অংশটুকু দ্রবীভূত আছে, যেটুকু খুবই নগণ্য পরিমাণ, সেই অংশটুকু কিন্তু ঠিকই আয়নিত থাকে, কিন্তু লবণটির বেশিরভাগ অংশই বা ওই যৌগটির বেশিরভাগ অংশই অদ্রবণীয় রূপে থেকে যায়। ফলে এই অদ্রবণীয় অংশের সাথে যে অংশটুকু দ্রবীভূত হয়ে আয়নিত আছে, সেই আয়নিত অংশের একটা সাম্যাবস্থা কিন্তু সেখানে বিরাজ করে। ফলে এই ধরনের লবণের বিয়োজন বিক্রিয়াটি আমরা নিম্নরূপে এখন দেখাচ্ছি। যেমন আমরা সিলভার ক্লোরাইডের কথা বলতে পারি। সিলভার ক্লোরাইড এটি আমরা জানি কঠিন পদার্থ। এই কঠিন যৌগটিকে আমরা যখন কোনো দ্রবণে দ্রবীভূত করতে যাব, তখন এর কিছু অংশ সেই দ্রবণে দ্রবীভূত হবে এবং এই অংশটি তখন কি হবে? সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন রূপে দ্রবণে দ্রবীভূত থাকবে। তবে এর বেশিরভাগ অংশই আসলে অদ্রবণীয় থেকে যাবে। ফলে এই আয়নগুলোর সাথে অদ্রবণীয় সিলভার ক্লোরাইডের একটি সাম্যাবস্থা সেখানে বিরাজ করবে। এই জন্য প্রক্রিয়াটিকে আমরা উভমুখী চিহ্ন দিয়ে দেখিয়েছি। তাহলে এই ধরনের যৌগের ক্ষেত্রে আসলে আমরা দ্রাব্যতা গুণাঙ্ক বিবেচনা করছি। দেখো, এই ধরনের অত্যন্ত স্বল্প দ্রবণীয় লবণ যেগুলো, তাদের যখন আমরা দ্রবণে মিশ্রিত করব তখন যা দ্রবীভূত হবে সেটুকুই কিন্তু সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। অর্থাৎ এই যৌগকে পানিতে মেশানো মাত্রই সম্পৃক্ত দ্রবণে তারা পরিণত হবে এবং অতিরিক্ত যা থাকবে সেটাই কিন্তু নিচে তলানি রূপে অধক্ষিপ্ত থেকে যাবে। এখন কথা হলো, যেটুকু দ্রবীভূত হলো তার কিন্তু আয়নিত অবস্থায় অবস্থান করবে।
এই আয়নিত অবস্থার সাথে এই যে অআয়নিত অংশ রইল, এদের একটা সাম্যাবস্থা বিরাজ করার কারণে ভরক্রিয়া সূত্র অনুসারে আমরা এখানে মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক পাবো। তাহলে ভরক্রিয়া সূত্রানুসারে আমরা মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবককে কেসি দিয়ে প্রকাশ করি। আমরা ভরক্রিয়া সূত্র সম্পর্কে হয়তো ধারণা পাই নাই, আপাতত সংক্ষেপে আমরা বুঝে নেব এই সূত্রের আলোকে আমরা কিভাবে কেসির সমীকরণ লিখব। তাই এইখানে কেসি সমান হবে আমাদের বিয়োজন বিক্রিয়ায় উপমুখী বিক্রিয়ায় যে আয়নিত অংশ থাকবে তাদের মোলার ঘনমাত্রার উপযুক্ত ঘাত সহ গুণফল, সেগুলো হবে উপরে, আর নিচে থাকবে অবিয়োজিত যৌগটির মোলার ঘনমাত্রা। এই ক্ষেত্রে এটার মোলার ঘনমাত্রাকে আমরা যে কারোর মোলার ঘনমাত্রাকে আসলে থার্ড ব্র্যাকেটে আবদ্ধ করে প্রকাশ করি। তাহলে সিলভার আয়নের মোলার ঘনমাত্রা, তার মানে সিলভার আয়নকে থার্ড ব্র্যাকেটে আমরা উপস্থাপন করব, এবং যেহেতু এর 1 মোল উৎপন্ন হয়েছে এজন্য এর ঘাত পাওয়ার হচ্ছে 1, কিন্তু আমরা 1 লিখি না পাওয়ার, কিন্তু এখানে যদি 2 মোল উৎপন্ন হতো তাহলে পাওয়ার হয়ে যেত 2। এজন্য আমরা বলেছি যে এই আয়নগুলোর মোলার ঘনমাত্রার উপযুক্ত ঘাত সহ গুণফল, সেই উপযুক্ত ঘাত হচ্ছে যার যার মোল সংখ্যা। তাহলে এখানে সিলভার আয়ন 1 মোল বলে এটার ঘাত 1 আমরা লিখলাম না, এর সাথে গুণ হবে আমাদের ক্লোরাইড আয়নের মোলার ঘনমাত্রা, তারও ঘাত কিন্তু 1, কারণ এখানে সহগ 1 আছে, আর ভাগ হবে কি এই অবিয়োজিত সিলভার ক্লোরাইডের মোলার ঘনমাত্রা। তাহলে যে আয়নগুলো তৈরি হবে তাদের মোলার ঘনমাত্রার উপযুক্ত ঘাত সহ গুণফল, সেটি থাকবে কোথায়? উপরে, আর নিচে থাকবে অবিয়োজিত যে লবণটি দ্রবণে থেকে গেল অদ্রবীভূত অবস্থায় তার ঘনমাত্রা। আমরা এখান থেকে লিখতে পারি কেসি ইন্টু, এটাকে যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে পাচ্ছি কেসি ইন্টু সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা সমান সিলভার আয়নের ঘনমাত্রা ইন্টু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। আমরা কিন্তু এগুলো পাচ্ছি সাম্যাবস্থায়, কাজে এটাকে আমরা ইকুইলিব্রিয়াম ই দিয়ে লিখতে পারি সাম্যাবস্থার ক্ষেত্রে, অর্থাৎ ই এখানেও ই দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে পুরো বিষয়টি এখানে ই দিয়ে ইকুইলিব্রিয়াম স্টেট বোঝানো হয়েছে, অর্থাৎ সাম্যাবস্থায় আমরা যে ঘনমাত্রাগুলো পাচ্ছি তার সাপেক্ষে এই মানগুলো নির্ণীত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে যখন এটা সাম্যাবস্থায় থাকবে তখন ওর ঘনমাত্রা কিন্তু অপরিবর্তিত থাকবে, অর্থাৎ অদ্রবণীয় সিলভার ক্লোরাইডের ভরের কোনো পরিবর্তন হবে না, ফলে এই ঘনমাত্রাটি কিন্তু ধ্রুবক, আর এটি একটি ধ্রুব রাশি, এবং কেসি এটি সাম্য ধ্রুবক আমরা বলেছি, এটিও একটি ধ্রুব রাশি, ফলে দুটি ধ্রুব রাশির গুণফল কি একটা ধ্রুব রাশি, এবং সেই ধ্রুব রাশিটাকে আমরা প্রকাশ করছি কে এস দিয়ে, বা এটাকে আমরা কে এসপি দিয়েও প্রকাশ করি। এবং কে এস সমান কি হচ্ছে? যথারীতি আমাদের সিলভার আয়নের ঘনমাত্রা ইন্টু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। এই কেসটাকেই আমরা বলছি দ্রাব্যতা গুণাঙ্ক। তাহলে আমরা দ্রাব্যতা গুণাঙ্ককে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোন স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে, অর্থাৎ এই স্বল্প দ্রবণীয় যৌগটাকে আমরা যখনই পানিতে মেশাবো তখন কিন্তু সেটা অবশ্যই সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, এবং সেই সম্পৃক্ত দ্রবণে ওই যৌগটির যে আয়নগুলো তাদের মোলার ঘনমাত্রার উপযুক্ত ঘাত সহ গুণফল, তাকেই আমরা বলছি আসলে দ্রাব্যতা গুণাঙ্ক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা বিষয়টিকে আরেকটু পরিষ্কার করার চেষ্টা করছি উদাহরণের মাধ্যমে। আমরা এখন সরাসরি চলে যাব। তাহলে আমরা বলেছি দ্রাব্যতা গুণাঙ্ক সমান কি হবে? স্বল্প দ্রবণীয় লবণটির সম্পৃক্ত দ্রবণে তার যে আয়নগুলো থাকবে তাদের মোলার ঘনমাত্রার এই সহগের ঘাত, মানে সহগগুলো যার যার ঘনমাত্রার পাওয়ার হয়ে যাবে, ঘাত হয়ে যাবে, এবং তাদের গুণফলই হবে দ্রাব্যতা গুণাঙ্ক। আমরা বিষয়টিকে আরো দুই একটি উদাহরণ দিয়ে পরিষ্কার করছি।
আমরা জানি লেড ক্লোরাইড এটিও একটি স্বল্প দ্রবণীয় লবণ বা যৌগ। এটি যখন আমরা পানিতে দ্রবীভূত করব তখন এর কিছু অংশ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে আর বাকিটুকু অদ্রবণীয় থেকে যাবে। তাহলে যেটুকু সম্পৃক্ত দ্রবণ তৈরি করলো সেটুকু কিন্তু আয়নিত হয়ে কি হবে, লেড আয়ন এবং ক্লোরাইড আয়ন রূপে দ্রবণে থেকে যাবে। তাহলে এই যৌগটি আয়নিত হলে এখান থেকে 1 মোল লেড আয়ন পাবো এর 1 মোল থেকে, আর 2 মোল ক্লোরাইড আয়ন পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমার দ্রাব্যতা গুণাঙ্কের সূত্র কি হবে? তাহলে আমরা লিখতে পারি এক্ষেত্রে Ks সমান কি হবে, লেড আয়নের মোলার ঘনমাত্রা, অর্থাৎ এটাকে থার্ড ব্র্যাকেটে আবদ্ধ করব, তার সাথে গুণ হবে কি ক্লোরাইড আয়নের মোলার ঘনমাত্রা। আর এইখানে সহগ যেহেতু 2 আছে এজন্য এটার ঘাত হবে 2। তাহলে এটি হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণাঙ্কের সূত্র এই যৌগটির জন্য। আমরা আরেকটি যৌগের কথা বিবেচনা করছি, যেমন আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কথা বলতে পারি। এটিও একটি স্বল্প দ্রবণীয় যৌগ। তাহলে এটিও যখন জলীয় দ্রবণে দ্রবীভূত থাকবে উভমুখীভাবে আয়নিত হয়ে কি আয়ন দেবে, এটা থেকে আমরা পাবো অ্যালুমিনিয়াম আয়ন 1 মোল, কিন্তু হাইড্রোক্সিল পাবো আমরা 3 মোল। তাহলে এই যৌগটির দ্রাব্যতা গুণাঙ্কের সূত্র কি হবে? আমরা এইখানে Ks সমান কি পাবো, এই আয়নটির মোলার ঘনমাত্রা, তাহলে অ্যালুমিনিয়াম 3+ এর মোলার ঘনমাত্রা থার্ড ব্র্যাকেটে আবদ্ধ করে পেলাম। এর আছে যেহেতু 1 মোল এজন্য ঘাত 1 আমরা লিখলাম না, ইনটু আরেকটি আয়ন হচ্ছে হাইড্রোক্সিল, তাহলে হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রা, তার ঘাত কত, এটা যেহেতু 3 মোল তৈরি হয়েছে তাই ঘাত হবে 3। এটি হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণাঙ্কের সূত্র। তাহলে প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এখন খেয়াল করো, আমরা যদি ধরে নেই এই যৌগটি তার সম্পৃক্ত দ্রবণের দ্রাব্যতা হচ্ছে S মোল পার লিটার, এর দ্রাব্যতা আমরা ধরে নিলাম S মোল পার লিটার মানে মোলারিটিতে। তাহলে এটি 1 মোল থেকে আমরা এখানে 1 মোল আয়ন পাচ্ছি, তাহলে S মোল পার লিটার, তার মানে S মোল এই দ্রবণে দ্রবীভূত আছে 1 লিটারের মধ্যে, 1 লিটারে S মোল দ্রব দ্রবীভূত আছে। তাহলে ওরও নিশ্চয়ই 1 লিটারে S মোলই আমরা পাবো, কারণ 1 মোল থেকে 1 মোল পাওয়া যায়, সুতরাং S মোল থেকে S মোল পাবো। তাহলে 1 লিটার S মোল থাকলে ওর ঘনমাত্রাও কি হবে, S মোল পার লিটার। কিন্তু এই যৌগটি আবার 1 মোল থেকে 2 মোল উৎপন্ন হয়েছে, 1 মোল থেকে 2 মোল উৎপন্ন হয়েছে, সুতরাং এর S মোল থেকে এটার 2S মোল উৎপন্ন হবে। তার মানে এটা 1 লিটারে S মোল থাকলে 1 লিটারে এটি থাকবে 2S মোল, ফলে ওর ঘনমাত্রা হবে 2S মোল পার লিটার। তাহলে আমরা বলতে পারি এই লেড ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে দ্রাব্যতা যদি S মোল পার লিটার হয় তাহলে সেখানে S মোল পার লিটার লেড আয়নের ঘনমাত্রা বিদ্যমান থাকবে এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হবে 2S মোল পার লিটার। তাহলে এই যৌগটির দ্রাব্যতা গুণাঙ্কের মান কি দাঁড়ায়? তাহলে আমরা লেড আয়নের ঘনমাত্রা পেয়েছি S, তাহলে এইখানে আমাদের S হচ্ছে, আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা পেয়েছি আমরা 2S এবং তার ঘাত হচ্ছে 2, তাহলে এটাই হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণাঙ্ক। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 4S3। তাহলে আমরা দ্রাব্যতা যা সেই অনুযায়ী আয়নগুলোর মোলার ঘনমাত্রার মান জেনে তাকে এই সূত্রে ইমপ্লিমেন্ট করলে আমরা দ্রাব্যতা গুণাঙ্কের একটা রাশি পাবো। বোঝা গেছে নিশ্চয়? আমরা এটার ক্ষেত্রে যদি একই রকম বিবেচনা করি যে এটার দ্রাব্যতা যদি আমরা ধরি S মোল পার লিটার, তাহলে এর 1 মোল থেকে এটার 1 মোল হচ্ছে, তাহলে এর S মোল থেকে এটারও S মোল হবে, সুতরাং ওর ঘনমাত্রা আমরা বলতে পারি S মোল পার লিটার।
কিন্তু এই আয়নটি যেহেতু এটার 1 মোল থেকে 3 মোল উৎপন্ন হচ্ছে, তাহলে ওর এস মোল থেকে এটা হবে 3s মোল, তাই তো? তাহলে এর ঘনমাত্রা আমরা বলতে পারি 3s মোল পার লিটার। তাহলে এখন এই 3s মোল পার লিটার কিন্তু আমার হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। আমরা কখনোই কিন্তু বলবো না এটা 3 মোল হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তাহলে এটি যদি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হয়, তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই, তাহলে অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা কত? s। তাহলে এটার বদলে আমরা বসালাম s ইনটু আমাদের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত? 3s। তাহলে আমরা বসালাম 3s এবং তার ঘাত হচ্ছে 3। তাহলে আমাদের এটা কত আসছে? আমাদের আসবে 27s টু দি পাওয়ার 4। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি এটা। আমরা আরেকটি উদাহরণ দেখে বিষয়টি আরো পরিষ্কার। আমরা ধরে নিচ্ছি A2B3 এটি একটি স্বল্প দ্রবণীয় যৌগ A2B3। এইখানে আমাদের এই যৌগটি যদি আয়নিত হয়, প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আমাদের সর্বপ্রথম আসলে জানতে হবে কার যোজনী কত, সেই অনুযায়ী কিন্তু তাদের আয়নের চার্জ গুলো বিদ্যমান থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে A2B3 সংকেতে আছে, আর আমরা জানি সংকেত লেখার সময় এর যোজনী বির কাছে যাবে, বির যোজনী এর কাছে আসবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি এর যোজনী 3, বির যোজনী 2। এটি যদি ধনাত্মক আয়ন সৃষ্টি করে, এটি যদি ঋণাত্মক আয়ন সৃষ্টি করে, তাহলে দ্রবণে এর আয়ন কি হবে? যেহেতু এর যোজনী 3, সুতরাং এ থেকে আমরা 3+ আয়ন পাবো। এর যোজনী যেহেতু 3, সুতরাং এর আয়নটি হবে 3+। আর এই যৌগে আছে 2টি, সুতরাং এখানে 2টা 3+ আয়ন আমরা পাবো। তাহলে এটি হচ্ছে জলীয় দ্রবণে A+ আয়নের অবস্থা। আর বি আয়ন এটি কি? ঋণাত্মক আয়ন। কিন্তু কত ঋণাত্মক? যেহেতু ওর যোজনী 2, তাহলে এখানে আমরা পাবো B2- আয়ন। এবং এই সংকেতে বি কয়টা আছে? 3টা। তাহলে সুতরাং এর 1 অণু থেকে এর 3 অণু বা 1 মোল থেকে 3 মোল আমরা পাবো। এটি হচ্ছে আমাদের জলীয় দ্রবণে সৃষ্ট আয়নগুলোর অবস্থা। এখন দেখো, ওর দ্রাব্যতা যদি s মোল পার লিটার হয়, তাহলে এটা কত হবে? যেহেতু 1 মোল থেকে এটা 2 মোল হচ্ছে, তাহলে s মোল থেকে এটার হবে 2s মোল পার লিটার। তাহলে এটার কত হবে? নিশ্চয়ই আমরা বলতে পারি 1 মোল থেকে 3 মোল হয়েছে, s মোল থেকে হবে 3s মোল পার লিটার। তাহলে এক্ষেত্রে আমাদের দ্রাব্যতা গুণাঙ্ক সমান কি হচ্ছে? আমরা জানি যে এই A3-3+ আয়ন তার মোলার ঘনমাত্রা ঘাত হবে কত? 2 ইনটু এখানে আয়নটি হচ্ছে B2-, তার মোলার ঘনমাত্রা ঘাত হবে কত? 3। তাহলে আমরা যদি ঘনমাত্রার মানগুলো বসাই কি হবে? তাহলে A3+ এর ঘনমাত্রা হচ্ছে 2s আর তার ঘাত হচ্ছে 2 ইনটু B2- এর মোলার ঘনমাত্রা হচ্ছে 3s এবং তার ঘাত হচ্ছে 3। তাহলে এটা থেকে আমরা পাচ্ছি 4s² ইনটু এটা থেকে পাচ্ছি 27s³। তাহলে টোটাল হচ্ছে 108s টু দি পাওয়ার 5। এটি হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণাঙ্কের মান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই দ্রাব্যতা গুণাঙ্কের বিষয়টি বুঝতে পেরেছ। আমরা যে কোনো যৌগের দ্রাব্যতা গুণাঙ্ক কিন্তু এভাবেই সূত্র অনুযায়ী নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আয়নিক গুণফল। আমরা একটু আগে আলোচনা করলাম দ্রাব্যতা গুণাঙ্ক নিয়ে
এবং দ্রাব্যতা গুণাঙ্ককে আমরা প্রকাশ করি KS দিয়ে অথবা KSP দিয়ে। KSP দিয়েও দ্রাব্যতা গুণাঙ্ককে আমরা প্রকাশ করতে পারি। এবং এই KSP বা KS এটা আমরা কোত্থেকে পাচ্ছি? একটা স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে তার আয়নগুলোর যে মোলার ঘনমাত্রা থাকবে সেই ঘনমাত্রার উপযুক্ত ঘাত সহ গুণফল থেকে। আয়নিক গুণফল এটি একই সূত্র অনুযায়ী নির্ণীত হবে এবং এটাকে আমরা প্রকাশ করি KI দিয়ে বা KIP দিয়ে। KI বা KIP দিয়ে প্রকাশ করা হচ্ছে আয়নিক গুণফলকে এবং সূত্র হুবহু দ্রাব্যতা গুণাঙ্কের অনুরূপ, কিন্তু ডিফারেন্সটা কোথায়? আমরা দ্রাব্যতা গুণাঙ্ক নির্ণয় করেছি সম্পৃক্ত দ্রবণে এই আয়নগুলোর মোলার ঘনমাত্রার সাপেক্ষে, কিন্তু আয়নিক গুণফল এটি সম্পৃক্ত দ্রবণের সাথে সম্পর্কিত না। এটি যে কোনো অবস্থার থেকে আমরা বা যে কোনো দ্রবণ থেকে আয়নের ঘনমাত্রাগুলো জেনে এটাকে নির্ণয় করতে পারি। এখানে সম্পৃক্ত অবস্থা বাধ্যতামূলক নয়। তার মানে যে কোনো অবস্থার দ্রবণ থেকে আমরা আয়নের ঘনমাত্রা জেনে যদি এই সূত্র অনুযায়ী গুণফল নির্ণয় করি সেটাই ওই যৌগের আয়নিক গুণফল। তাহলে এই আয়নিক গুণফলের মান কিন্তু দ্রাব্যতা গুণাঙ্কের চেয়ে কম বা বেশি হতে পারে, আবার হঠাৎ সমানও হতে পারে। এখন আমরা দ্রাব্যতার নীতি সম্পর্কে জানব। আমাদের দ্রাব্যতা গুণাঙ্ক যেহেতু সম্পৃক্ত দ্রবণ থেকে প্রাপ্ত মানের সাপেক্ষে গণনা করা হয়, আর আমরা জানি সম্পৃক্ত দ্রবণে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবই দ্রবীভূত থাকে, সুতরাং সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রায় স্থির। আর ঘনমাত্রা স্থির থাকা মানে আয়নের ঘনমাত্রাও স্থির থাকবে, ফলে দ্রাব্যতা গুণাঙ্কের মান কিন্তু একটা নির্দিষ্ট মান, এটা কখনো চেঞ্জ হবে না। কিন্তু আয়নিক গুণফল যেহেতু যে কোনো অবস্থায় দ্রবণে আয়নের ঘনমাত্রা থেকে নির্ণীত মান, এজন্য আয়নিক গুণফলের মান কিন্তু ভ্যারি করতে পারে। তাহলে আয়নিক গুণফলের মান দ্রাব্যতা গুণাঙ্কের চেয়ে কমও হতে পারে, বেশিও হতে পারে, আবার সমানও হতে পারে। তাহলে বিভিন্ন অবস্থা আমরা এখানে দেখতে পাবো। দ্রাব্যতার নীতিতে এই দুটো বিষয়কে সম্পর্কিত করে আমাদের কিছু তথ্য প্রদান করা হয়েছে। যদি আমরা দেখি কোন দ্রবণের আয়নিক গুণফলের মান দ্রাব্যতা গুণাঙ্কের সমান, তাহলে আমাদের বুঝতে হবে ওই দ্রবণটি নিশ্চয়ই সম্পৃক্ত অবস্থায় আছে, যে কারণে দ্রবণে আয়নের ঘনমাত্রা যা বিরাজ করছে সেটি থেকে নির্ণীত উপযুক্ত ঘাত সহ গুণফলের মান দ্রাব্যতা গুণাঙ্কের সমান হয়েছে। তাহলে আমরা কি বললাম? যদি KI ইকুয়াল টু KS হয় তবে দ্রবণটি আমরা ধরে নিতে পারি সম্পৃক্ত। কিন্তু যদি আমরা দেখি KI is less than KS, অর্থাৎ KI এর মান যদি KS থেকে কম হয়, তাহলে এটা তখনই কম পাবো যখন ওই দ্রবণে আয়নগুলোর ঘনমাত্রা সম্পৃক্ত অবস্থার থেকে কম থাকবে। তাহলে সম্পৃক্ত অবস্থার থেকে তখনই কম থাকবে যখন সম্পৃক্ত অবস্থায় যতটুকু দ্রব দ্রবীভূত থাকার কথা তার থেকে কম দ্রবীভূত আছে। তার মানে আমরা বলতে পারি দ্রবণটি তখন অসম্পৃক্ত অবস্থায় আছে। আর অসম্পৃক্ত অবস্থায় থাকা তার মানে সেখানে আরো দ্রব কিন্তু আমরা দ্রবীভূত করতে পারবো। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের উদ্বৃত্ত দ্রব থাকার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা দ্রব এই অবস্থায় কিন্তু কোনো অদক্ষেপ রূপে পাবো না। তাহলে আমরা বলতে পারি যদি KI is less than KS হয় তবে দ্রবণটি অসম্পৃক্ত, অর্থাৎ কোন অদক্ষেপ
পাওয়া যাবে না। বা কোনো অদক্ষেপ এক্ষেত্রে পড়বে না। আবার যদি আমরা দেখি কে আই এর মান কে এস থেকে বেশি, তাহলে আমরা কি বুঝবো? কে আই কে এস থেকে বেশি কখন হবে? যখন সম্পৃক্ত অবস্থায় আয়নের ঘনমাত্রার চেয়ে অধিক ঘনমাত্রার আয়ন ওই দ্রবণে উপস্থিত থাকবে। আর এটি যদি হয় তাহলে সম্পৃক্ত অবস্থার থেকে অধিক আয়নিত থাকার তো আসলে সুযোগ নাই দ্রবণে। তাহলে যদি কোনো কারণে সেখানে অধিক ঘনমাত্রা বিরাজ করে, সেটি আসলে অস্থিতিশীল একটা অবস্থা বা সেটি অতিপৃক্ত অবস্থা নির্দেশ করবে। আর আমরা জানি অতিপৃক্ত অবস্থায় দ্রবণ থাকতে পারে না, সেখান থেকে কি হবে? অতিরিক্ত দ্রবটুকু অদক্ষিপ্ত হবে। কাজে এই ক্ষেত্রেও আমরা দেখব কি অদক্ষেপ সৃষ্টি হয়ে নিচে তলানি হিসেবে জমা হয়েছে। এবং এই অদক্ষেপ কতক্ষণ পর্যন্ত সৃষ্টি হবে? যতক্ষণ পর্যন্ত না দ্রবণটি সম্পৃক্ত হয়। অর্থাৎ আয়নিক গুণফলের মান দ্রাব্যতা গুণাঙ্কের সমান হয়ে গেলে কিন্তু আর অদক্ষেপ পড়বে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত সমান না হয় ততক্ষণ পর্যন্ত অদক্ষেপ পড়তে থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্রবণটি অতিপৃক্ত হবে। অর্থাৎ এক্ষেত্রে অদক্ষেপ পড়বে। তাহলে আমরা প্রতিটা যৌগেরই দ্রাব্যতা গুণাঙ্কের একটা নির্দিষ্ট মান আছে, সেই মানটি যদি আমরা জানি এবং আমাদের একটা দ্রবণ দিয়ে যদি বলা হয় যে এর ঘনমাত্রা এত, সেখান থেকে আমরা নিশ্চয়ই আয়নের ঘনমাত্রা জেনে ওই দ্রবণটির আয়নিক গুণফল নির্ণয় করতে পারবো। কারণ একটা দ্রবণ দিয়ে আমাকে বলা হলো ঘনমাত্রা এত, সেখানে কিন্তু বলা হলো না দ্রবণটি সম্পৃক্ত না অসম্পৃক্ত না অতিপৃক্ত, শুধু বলে দেওয়া হলো ঘনমাত্রা এত। তাহলে সেখান থেকে আমরা আয়নের ঘনমাত্রা জেনে কখনোই কিন্তু দ্রাব্যতা গুণাঙ্ক বের করতে পারবো না। আমরা বলেছি দ্রাব্যতা গুণাঙ্ক শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণ থেকে প্রাপ্ত ঘনমাত্রার সাপেক্ষে নির্ণয় করা সম্ভব। তাহলে আমাদের যেহেতু বলে দেওয়া হয় নাই সেটা সম্পৃক্ত কিনা, কাজে আমরা যদি আয়নের ঘনমাত্রা নিয়ে এই সূত্র অনুযায়ী গুণফল নির্ণয় করি, সেটি অবশ্যই আয়নিক গুণফল আমরা বলবো। এবং সেই আয়নিক গুণফলের মান আমাদের ওই যৌগটির দ্রাব্যতা গুণাঙ্কের মান যদি জানা থাকে, তার সাথে কম্পেয়ার করে আমরা চিন্তা করতে পারবো যে সেখানে কোনো অদক্ষেপ করার সম্ভাবনা আছে কি নেই। তাহলে এই বিষয়গুলো আমরা নিয়ে আগামী ক্লাসে তোমাদের সামনে কিছু গাণিতিক সমস্যা দেখব। আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের আজকের আলোচনাটি তোমাদের ভালো লাগলে তোমরা লাইক দিও, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, সেই সাথে পরবর্তী ভিডিও দ্রুত পেতে চাইলে তোমরা বেল বাটনে ক্লিক করে দেবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনায় অংশগ্রহণের জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ।